প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি, সংবিধান সংস্কার আলোচনা। যুদ্ধবিরতির পর আলোচনায় সিন্ধু পানি চুক্তি। সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন বিধান। বিবৃতিতে বিএনপির মহাসচিব, বিলম্ব হলেও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত সঠিক। দৈনিক যুগান্তর, নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসিনার ভুলেই সব শেষ। নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত, মির্জা ফখরুল। দৈনিক সমকাল, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো সংস্কার চায়, ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা নিল সরকার। দিনভর শাহবাগ অবরোধে জুলাই আহতদের। কালের কণ্ঠ, ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ, পুঁজিবাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। হাসিনা, কামাল, মামুনের মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন দাখিল। দৈনিক ইত্তেফাক, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে। বাংলাদেশ প্রতিদিন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু, সাধুবাদ জানিয়েছে সব দল। মানব জমিন, আওয়ামী লীগ নিষিদ্ধ, রাজনীতিতে চাঞ্চল্য। আওয়ামী লীগের কার্যক্রম চালালে যে শাস্তি হতে পারে, সরকারের সিদ্ধান্তকে সঠিক মনে করে বিএনপি। খবরের কাগজ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে চলছে আইনি পদক্ষেপ, যুদ্ধবিরতি কার্যকর নিয়ে সংশয়। আমাদের সময়, আওয়ামী লীগ নির্বাচনের যোগ্যতা হারাচ্ছে, রাজনৈতিক দল ব্যক্তি শাস্তির আওতায়। আমার দেশ, আওয়ামী লীগ নিষিদ্ধে স্বস্তি উল্লাস, পরাজয়ে কাতর ভারত। দিনকাল, রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশ জারি। মা দিবসে নিজের মা খালেদা জিয়া সহ সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। দেশ রূপান্তর, রেস্টুরেন্ট যেন মরণ ফাঁদ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সর্বত্রই একই সুর। সময়ের আলো, বাজেয়াপ্ত হতে পারে আওয়ামী লীগের সম্পদ, পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। কালবেলার শিরোনাম, বিদ্যুতের লাখো কোটি টাকা লুটের নথি দুদকের কবজায়। শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে ইসি। আপনি শিরোনাম শুনলেন। রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে, গেজেট পেলে নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ইসি বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আলোচনার ফোকাসটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগের এই কারণে আলোচনা হচ্ছে যে আমাদের দেশে গত আগস্ট মাসে যে পরিবর্তনটা হয়েছে, মূল জায়গাটা হচ্ছে সেই পরিবর্তনকে ইস্যু করে। এই পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনকে ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যে ধরনের নিষ্ঠুরতা চালিয়েছে এবং সেটিকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, তার প্রেক্ষিতে আওয়ামী লীগের কতগুলো জায়গায় দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং আইনের মুখোমুখি আওয়ামী লীগকে দাঁড় করা, এটি জনদাবি। এবং সেই ধরনের কতগুলো পদক্ষেপ এর আগেও প্রত্যাশিত ছিল, কিন্তু সরকার কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে, এবং সর্বশেষ গত পরশুদিন তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রতিক্রিয়াটা জানাচ্ছে। আমি এই জায়গাটায় দুটো বিষয় লক্ষ্য করি। একটা হচ্ছে, আপনি এই যে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট সময় পেছনে ফেলে এসেছেন। আওয়ামী লীগ 5ই আগস্টের আগ পর্যন্ত যে অপরাধগুলো করেছে, 5ই আগস্টের পরে কিন্তু সে তার জীবন রক্ষার জন্য চেষ্টা করেছে। 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয়নি কোথাও যে আওয়ামী লীগের কারণে রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অস্থিতিশীলতা, সরকারের মধ্যে অস্থিরতা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, জনজীবনের নিরাপত্তাহীনতা। এই যে ঘটনাগুলো ঘটেছে, তারা
অভ্যুত্থানের পক্ষের শক্তির ভেতরকার কতগুলো কার্যক্রমের কারণে মানুষের মনের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ কখনো আতঙ্কিত হয়েছে, কখনো ক্ষুব্ধ হয়েছে, আবার কখনো কখনো তাদেরকে বুকে টেনে নিয়েছে 5ই আগস্টের পরেও। এই জায়গাটা আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত, আইনত সিদ্ধান্ত, আপনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি রাজনৈতিক ঐক্যমত্য থাকে এটি ইতিবাচক, এবং সেটি আপনি করতে পারতেন সমস্ত দলগুলোকে ডেকে। আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো খুব বেশি না করতে পারতেন বলেই বলা, এখন তো করা হয়ে গেল। জি। তো একটা সরকার, এই সরকারটা কিন্তু ইলেক্টেড সরকার না, এই সরকারটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা নিরবিচ্ছিন্ন সমর্থনের উপরে এই সরকারটা আছে। সুতরাং আপনি যদি তাদের সাথে আলোচনা করে বড় বড় সিদ্ধান্তগুলো নেন, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এবং তার গ্রহণযোগ্যতাটা আরও প্রসারিত। কিন্তু দলগুলো তো স্বাগত জানিয়েছে, দলগুলো স্বাগত জানিয়েছে। গতকালকে আপনি মিডিয়াতে আজকে এসেছে কিনা আমি জানি না, গতকাল কিন্তু জামাতের আমির তিনি ওই শাহবাগে উপস্থিত ছিলেন, অভিনন্দন জানিয়েছেন, কিন্তু গতকালকে তিনি বলেছেন যে সব দলের সাথে কথা বললে ভালো হতো। আমি মনে করি কি, ধরেন যে সমস্ত সিদ্ধান্তগুলোর দীর্ঘমেয়াদী এবং রাজনৈতিক প্রভাব আছে, যেমন আমাদের করিডোর ইস্যুতে এখন সরকার তো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তাহলে রাজনৈতিক দলগুলো কেন বলছে যে আমাদের সাথে কথা বললে ভালো হতো? সরকার তো অনেক বড় বড় জায়গায় বড় বড় প্রকল্প গ্রহণ করছে। আপনি দেখছেন যে একনেকে 10,000, 20,000, 50,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করছে। ওই রাজনৈতিক দল তো বলছে না যে আমাদের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, কারণ কতগুলো সিদ্ধান্তের ইম্প্যাক্টটা একটু ভিন্ন ধরনের ইম্প্যাক্ট হয়। সেই জায়গাগুলোতে রাজনৈতিক মানে একমত হয়ে মতৈক্য নিয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে সেটি ভালো। দ্বিতীয় জায়গাটা হলো, একটা রাজনৈতিক দলকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের কতগুলো পদক্ষেপ কিন্তু জামাতের ক্ষেত্রে আমরা দেখেছি। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে জামাতকে নিষিদ্ধ, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেছে, কিন্তু সেটি জনগণের ঢলের মুখে সেটি কি ইমপ্লিমেন্ট করা গেছে, সেটি কি টিকানো গেছে? আপনি যে সিদ্ধান্তগুলো নেন, সেই সিদ্ধান্তগুলো যদি সমাজের উপরিকাঠামোর মতামতের প্রতিফলন ঘটে এবং আপনি মানুষের মতামত বলতে উপরি স্তরের মানুষের, সোশ্যাল মিডিয়ার মানুষের ওপিনিয়নের প্রতিফলনটা হয়, তাহলে সেই সিদ্ধান্তটা মানুষ গ্রহণ করে না। একটা রাজনৈতিক দলকে গ্রহণ করে বা অথবা বর্জন করে তার কার্যক্রমের কারণে, তার কর্মসূচির কারণে। আর একইভাবে আপনি একটা দলকে খুবই খারাপ, আমি অনবরত তাকে অভিসম্পাদ দিচ্ছি, কিন্তু একই সঙ্গে আমি যদি আমার খাসলতের পরিবর্তন না করি, এই যে দেখছি বিএনপির অভিনন্দন জানাচ্ছে, তো আমি তাদেরকে বলবো আপনি অভিনন্দন জানান, একই সাথে আপনার দলের কর্মীদের চাঁদাবাজিটা বন্ধ করেন। আচ্ছা, আপনি তো ওটা পারছেন না। আপনি শুধু আওয়ামী লীগকে সরকার চেপে ধরেছে এইটার জন্য অভিনন্দন জানাবেন, আপনি ভোট চাইছেন, কিন্তু আপনি এত চেষ্টা করেও, এত ওয়ার্কশপ করছেন, এত থিওরিটিক্যাল ডিসকাশন করছেন, কিন্তু প্রতিদিন আপনাদের কর্মীদের যে খাসলতগুলো বেরিয়ে আসছে, এতে আওয়ামী লীগের গায়ে যতই কাদা লাগুক আপনি যে একবারে ফকফকা থাকবেন এটি আশা করেন না। না শরীফ, তাহলে ইসি বলেছেন যে প্রজ্ঞাপন জারির পরেই তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন, তাহলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে তো? এখন পর্যন্ত সরকারি যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমি বুঝেছি যে তাদের কার্যক্রম স্থগিত করা, এবং যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটা আমার কাছে একটু মানে পছন্দ হয়নি। গোলমেলে কতগুলো জায়গা আছে, যেমন বলা হয়েছে তাদের নেতাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত। তো নেতার শব্দটা, এটা আপনি কিভাবে নেতা আইডেন্টিফাই করবেন? নেতা বলতে আপনি কি গত সরকারের মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরকে বলছেন, নাকি একটা জেলার প্রচার সম্পাদক পর্যন্ত বলছেন, নাকি ইউনিয়ন পর্যায়ের সভাপতি পর্যন্ত বলছেন? তো আপনি যদি 50 জনের, এই কথাও তো কোথাও কোনো আলোচনায় শোনা যাচ্ছে সমর্থকদের বিরুদ্ধেও, আমি সেটাই বলছি আর কি। তো আপনি যদি গত সরকারের ক্যাবিনেটে যারা ছিলেন তারাও নেতা, তাদের বিচার যদি করেন তাহলে যে সময়টা লাগবে, আর যদি আপনি ইউনিয়ন পর্যায়ের সহ ধর্ম বিষয়ক সম্পাদক পর্যন্ত যেতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে, এবং এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার ধারণা যে বাংলাদেশে নির্বাচনের দিকে সরকার যাবে না, নির্বাচনের দিকে সরকার যাবে না। কারণ এই দাবিটা কিন্তু
এনসিপির দাবি, এই দাবিটা জামাতের দাবি, এবং আমি দেখতে পাচ্ছি এই সময়কালে এই দুটো রাজনৈতিক দল তাদের দাবিটা সরকার বেশ প্রায়োরিটি দিচ্ছে। এবং বিএনপি যখন জামাতকে নিষিদ্ধ করে তখন কিন্তু বিএনপি ক্ষুব্ধ হয়েছিল, প্রতিক্রিয়া দিয়েছিল। কিন্তু একই ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ। যদিও বিএনপি এর আগে কিন্তু বলেছে যে আমরা আসলে দল নিষিদ্ধের পক্ষে না। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আজকে এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে। আসলে এরা কে কখন কি বলে, কি কোন জায়গা থেকে বলে ফেলে, এটা অনুমান করাটা, ধারণ করাটা। আগের দিন তো বিএনপি নেতাদেরই মুখে গেল যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার কে। তো এই জায়গাটায় আপনি যদি ভুলও করেন রাজনীতিতে, আপনি গাছের উপরেরটাও যদি খেতে চান এবং নিচেরটাও যদি কুড়াতে চান, মানুষের এতটা বোকা না এখন, মানুষ এটি বুঝতে পারবে যে আপনি এই কথাগুলো কেন বলছেন। তবে আমার ব্যক্তিগত ধারণা যে এই যে বক্তব্যগুলো আসছে অন্য দলগুলোর ভেতর থেকে, তাদের পুরো টিমের বক্তব্য না, ভিন্ন মতো আছে। হয়তো কর্তার ইচ্ছায়, কর্মের কারণে কখনো কখনো এই কথাগুলো বলতে হয়। আমি এটাকে যদি একেবারে শেষ জায়গাটায় নিয়ে আসি, আওয়ামী লীগের যে রাজনৈতিক অপরাধ, আওয়ামী লীগের যে সমাজের অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে যে ক্ষয়িষ্ণু জায়গায় নিয়ে গেছে, যেখানে নিয়ে গেছে, এখান থেকে আওয়ামী লীগকে অবশ্যই জনতার আদালতে সে তার জবাবদিহি করতে হবে। সাথে আপনাকে এটাও মনে করিয়ে দিই, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির পাশাপাশি আপনি যখন কোনো সমাবেশে, সেই সমাবেশে আপনি যদি জাতীয় সঙ্গীত বাজানো বন্ধ করে দিতে চান, আপনি যখন সেই সমাবেশে দাঁড়িয়ে গোলাম আজমের বাংলাদেশ বলেন, আপনি সেই সমাবেশে দাঁড়িয়ে যখন টিক্কা খানের বাংলাদেশ বলেন, তখন মানুষ কিন্তু অবশ্যই প্রশ্ন তুলবে। সবাই তুলবে না, হয়তো সেই সাহসটা সবার নাই, কিন্তু এই ঘটনাগুলো আপনার ওই উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্যটাকেও প্রশ্নের মুখোমুখি করে। আপনি যাই বলেন না কেন, এই দেশের ভিত্তি হচ্ছে ৭১, এই দেশের ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। টেলিভিশনে এসে চিৎকার করে আমি ৩০ লাখ নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি, কিন্তু এই যে ঘটনাগুলো, এই যে বক্তব্যগুলো, এই বক্তব্য ইতিহাসে রেকর্ড হয়ে থাকে। সময় সবার সমান নাই যায়। মাহফুজ আলম তথ্য উপদেষ্টা বলেছেন, আপনি যেহেতু প্রাসঙ্গিক বলি, ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগিতার ক্ষমা চাইতে হবে। গত কয়েকদিন ধরে এই আলোচনাটা হচ্ছে এবং এই আলোচনাটা খুব রিস্কি একটা আলোচনা। রিস্কি আলোচনা এই কারণে বলছি, মাহফুজ আলম বাংলাদেশের পরিবর্তনে, মাহফুজ আলমকে আমি যেভাবে দেখি, এক একজন এক একভাবে দেখে। কেউ মনে করে যে আপার সোনার সংসার, সাজানো সংসার, সেটিকে মাহফুজ আলমরা ধ্বংস করে দিয়েছে, সুতরাং এরা খুবই খারাপ। আপনি সোশ্যাল মিডিয়ার সমালোচনাটা দেখবেন, মাহফুজ আলমরা খুবই খারাপ। কেন? এরা আহারে একটা সাজানো গোছানো আওয়ামী শাসন, এটিকে তছনছ করে দিয়েছে, খুবই শান্তিতে ছিলাম, মারিতাম মৎস্য, খাইতাম সুখে, সুতরাং এটিকে তারা নষ্ট করে দিয়েছে। আমি ওদের পক্ষে না। আমি তাদের কখনো কখনো সমালোচনা করি যে আমার যে প্রত্যাশাটা ছিল পরিবর্তনের পরে, সেই প্রত্যাশাটা এদের কখনো কখনো ভুলের কারণে অথবা দায়িত্বহীন আচরণের কারণে সেটি কখনো কখনো ডাইভার্ট হয়ে গেছে, অথবা অন্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আমি ক্রিটিকটা করি এই দৃষ্টিতে, তারা ভুল করেছে, আপাকে বিদায় করে, আওয়ামী লীগকে বিদায় করে ভুল করেছে, আমি সেটি মনে করি না, কারণ ওটি অনিবার্য ছিল, প্রয়োজন ছিল। মাহফুজ আলম জামাতের বিষয়ে, ৭১-এর বিষয়ে কতগুলো জায়গায় তারা কতগুলো কথা বলছে। এর আগেও নাসির উদ্দিন পাটোয়ারি সহ তাদের তরুণ নেতৃত্বের কয়েকজনও কতগুলো জায়গায় কথা বলেছে। আমাদের এখানে যেটি হয়েছে, গত কয়েকদিন ধরে দেখছি মাহফুজ আলমকে এইটার জন্য যেভাবে আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশে তো ইতিহাস যদি আপনি আলোচনা করতে যান, ৭১ কি বাদ দিবেন? একেবারে ৭১ কি শেষ করবে? একেবারে শেষ করি আপনার জায়গায়। যেমন আলোচনা উঠেছে সংবিধান বদল নিয়ে, বা মাননীয় উপদেষ্টা বলেছেন, এক উপদেষ্টা বলেছেন ২-৩ বছর সময় লাগতে পারে, আসিফ নজরুল। আর নাহিদ ইসলাম বলেছেন তাহলে নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের তো প্রয়োজন নেই। ওই যে আমি আগে যেটা বললাম যে বিএনপির যে চওড়া হাসি, এই চওড়া হাসিটা সম্ভবত মিলিয়ে যাবে, কারণ বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে যেভাবে ঘোট পাকিয়ে যাচ্ছে, অনেক ধন্যবাদ, নির্বাচন অনেক দেরিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।